স্বাগত সকলকে। আমি জিৎ আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন স্ক্যারি এফএম। আজকের এপিসোডটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজ আপনাদের জন্য থাকছে দুটি বাস্তব ঘটনা। আমার কাছে এই দুটো ঘটনাই এসছে সরাসরি ইমেলের মাধ্যমে। তাই যে যেখানে আছো বসে পড়ো, কারণ আজকের রাত একটু অন্যরকম হতে চলেছে। ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। নমস্কার চিন্তা, আমি মলি। আজ অনেক সাহস জুটিয়ে আপনাকে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া সেই সত্য ঘটনাটি লিখে পাঠাচ্ছি। আপনার স্ক্যারি এফএম এর আমি নিয়মিত শ্রোতা, কিন্তু কোনোদিনও ভাবিনি আমার নিজের জীবনের সেই ঘটনাটা আপনাকে শোনাতে হবে। আজ যখন এটা লিখছি, বিশ্বাস করুন আমার হাত কাঁপছে। ঘটনাটা আমার ছোট কাকে নিয়ে শুরু হয়। ছোট কাকা পেশায় গোয়ালা হলেও রাতে একটু নেশা করার অভ্যেস ছিল। গ্রামের শেষে একটা শ্মশান আছে, আর আমাদের বাড়ির সামনে একটা পুরনো তেঁতুল গাছ, যেটাকে সবাই ভয় পেত। বলতো ওখানে নাকি একটা স্কন্দ কাটা থাকে। কিন্তু কাকা সেদিন নেশার ঘুরে যা করেছিলেন তা আজও আমাদেরকে দুঃস্বপ্নে তাড়া করে বেড়ায়। কাকা নাকি শ্মশান থেকে ফিরতে ফিরতে তেঁতুল গাছের গোড়ায় দুধ ঢেলে বলেছিলেন, আয়, খেয়ে যা, হিম্মত থাকলে আয়, আমার বাড়ি পর্যন্ত আয়, খেয়ে যা। এক ফোঁটা করে দুধ ফেলতে ফেলতে কাকা বাড়িতে ঢুকেছিলেন। আমরা কেউ জানতাম না কাকা জমকে নিমন্ত্রণ করে এনেছে। পরদিন দুপুরে মা আর জেঠিমা পুকুর ঘাটে বাসন মাজতে গিয়েছিল। জেঠিমা আগে গিয়েছিল, মা একটু পরে। হঠাৎ আমরা জেঠিমার এক বিকট চিৎকার শুনলাম। দৌড়ে গিয়ে দেখি জেঠিমা ঘাটের ওপর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফিরলে জেঠিমা যা বলেছিল সেটা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। জেঠিমা দেখেছিল ঘাটের ওপর একটা ধুতি পরা লোক বসে আছে। ভাবলো গ্রামেরই কেউ হবে হয়তো। কিন্তু লোকটা একটা অদ্ভুত ঘরে গ গ শব্দ করছিল। না, ঠিক শব্দ নয়, গোঙাচ্ছিল। জেঠিমা একটু কাছে যেতেই লোকটা ঘুরে দাঁড়ায়। জিদ্দা, জেঠিমা যা দেখেছিল, লোকটার কাঁধের ওপর কোনো মাথা নেই, শুধু একটা বীভৎস গলাকাটা অংশ। লোকটা নাকি এক লাফে পুকুরের জলে ডুব দিয়েছিল। এর পরে ঘটনাটা আমার সাথে ঘটে। সেদিন সন্ধ্যাবেলা আমি বারান্দায় বসে মুড়ি খাচ্ছিলাম। বাবা মা ঘরের ভেতরেই ছিল। হঠাৎ আমার সামনে একটা লম্বা ছায়া এসে দাঁড়ালো। আমি ভেবেছিলাম ছোট আঁকা বাড়ি ফিরেছে। মুড়ির বাটিটা এগিয়ে নিচু হয়েই বললাম, কাকা, মুড়ি খাবে? সঙ্গে সঙ্গে এক অমানসিক, গম্ভীর আর ভাঙা গলায় উত্তর এলো, দে, খেতে দে। সেই গলার স্বর কোনো মানুষের হতে পারে না চিত্তা। আমি চমকে মুখ তুলতেই দেখলাম আমার সামনে একটা ধুতি পরা শরীর দাঁড়িয়ে আছে, কিন্তু তার গলা থেকে ওপরের অংশটা উধাও। কাটা গলার ভেতর থেকে যেন একটা হিস হিস করে শব্দ বেরোচ্ছে। আমি চিৎকার দেওয়ার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল কেউ আমার গলা টিপে ধরেছে। ব্যাস, ওইটুকুই মনে আছে। তারপর আমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যাই। ৩ দিন ধরে আমাদের বাড়িতে এই তাণ্ডব চলতে থাকে। রাতের বেলা ছাদের ওপর ভারী পায়ের শব্দ, ঘরের দরজায় আঁচড় কাটার আওয়াজ। আমরা সবাই মিলে এক ঘরে সিটিয়ে থাকতাম। শেষে গ্রামের মাজারে পীর সাহেবকে খবর দেওয়া হয়। তিনি এসে সব শুনে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, অনিমেষ খুব বড় ভুল করেছে। দুধের ধারা দিয়ে সে একটা অতৃপ্ত আত্মাকে রাস্তা দেখিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছে। পীর সাহেব অনেক তুকতাক আর রিচুয়াল করার পর আমাদের নিস্তার দেন। তার নির্দেশে সেই তেঁতুল গাছের গোড়ায় এক গামলা দুধ আর কিছু মিষ্টি দিয়ে সেই আত্মাকে ওখানেই বন্ধন করে দেওয়া হয়। পীর সাহেব কড়াভাবে নির্দেশ দিয়েছিলেন, এই আত্মা যেন আর কখনো বাড়িতে আসার পথ খুঁজে না পায়। আজও আমি একা ওই তেঁতুল গাছের তলা দিয়ে যেতে পারি না চিত্তা। মনে হয় অন্ধকার থেকে কেউ আজও আমায় দেখছে আর ডাকছে, বলছে, দে, খেতে দে। ভালো থাকবেন চিত্তা। আর এই গল্পটা আপনার চ্যানেলে অবশ্যই শোনাবেন, যাতে আর কোনোদিনও কেউ এইরকম মজা করার ভুল না করে। ইতি মলি, দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা। তো এই ছিল আজকের ৬১ নম্বর এপিসোডের প্রথম ঘটনাটি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরের ঘটনাটা আরও বেশি ভয়ঙ্কর। তো চলুন শুরু করা যাক আজকের দ্বিতীয় ঘটনা। তো চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের এই ঘটনাটা পাঠিয়েছে ইমেলের মাধ্যমে মুর্শিদাবাদ থেকে আরিফুল হক। উনি লিখেছেন, জিদ্দা, আমি জানি না আপনি এটা বিশ্বাস করবেন কিনা, কিন্তু আমরা আমাদের নিজের বাড়িতে যে জিনিসটা দেখেছি ওটা মানুষ না, ওটা ছিল একটা অভিশপ্ত মহব্বত। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আরিফুল হক কি লিখেছেন।
নমস্কার জিদ্দা, আমি আরিফুল মুর্শিদাবাদের এক সীমান্তবর্তী গ্রাম থেকে আপনাকে এই ইমেলটা লিখছি। আপনার স্ক্যারি এফএম আমি প্রতি রাতে শুনি আর ভাবি যে আমাদের পরিবার যে নরক দেখেছে সেটা কি কখনো কাউকে বলা সম্ভব? আজ অনেক সাহস করে সেই ঘটনাটা আপনার আর আপনার শ্রোতাদের জন্য লিখছি। এটা ৯০ দশকের শেষের দিকের ঘটনা। আমাদের পরিবার তখন বেশ সম্পন্ন ছিল। আমার এক দিদি ছিল, নাম তার রেহানা। দিদি ছিল যেমন সুন্দরী তেমনই ছিল তার ঘন লম্বা চুল। বড়রা বলতো সন্ধ্যার পর চুল খুলে বাইরে না যেতে, কিন্তু দিদি অত মানত না। একদিন সন্ধ্যায় শ্মশান আর পুরনো কবরস্থানের রাস্তা দিয়ে ফেরার সময় দিদির চুল খোলা ছিল। সেই সন্ধ্যা থেকেই সব শেষ হয়ে গেল। কোন এক খাবিজ দিদির রূপ দেখে তার উপর সাওয়ার হয়েছিল। শুরুতে আমরা কিছুই বুঝতে পারিনি, উল্টে আমাদের অভাবের সংসারে হঠাৎ অদ্ভুত সব জৌলুস শুরু হয়। দিদি ঘরে বসে থাকতো, অথচ আলমারিতে দামি দামি গয়না, বিদেশি সুগন্ধি পাওয়া যেত। দিদির গা থেকে সারাক্ষণ এক তীব্র কস্তুরীর গন্ধ বেরাতো। আমরা ভেবেছিলাম এগুলো বুঝি খোদাই রহমত। কিন্তু আসল শয়তান যে দিদির শরীরের ভেতর বাসা বেঁধেছে সেটা বুঝতে আমাদের একটু দেরি হয়ে গেছিল। দিদি সারাদিন আয়নার সামনে বসে কার সাথে যেন একা একা কথা বলতো। তার আচরণ ধীরে ধীরে হিংস্র হতে শুরু করলো। এইসব দেখার পর আমরা এলাকার এক প্রবীণ ইমাম সাহেবকে নিয়ে আসি। তিনি দিদিকে দেখা মাত্রই শিউরে উঠেছিলেন, বলেছিলেন, এটা কোনো সাধারণ বাতাস নয়, এটা এক শক্তিশালী কামশক্ত জিন। জিদ্দা এর পর যা ঘটেছিল তা মনে পড়লে আজও আমার গায়ের রক্ত জল হয়ে ওঠে। ইমাম সাহেব যখন কোরআনের কালাম পাঠ শুরু করলেন, দিদির ভেতর থেকে সেই অশুভ শক্তিটা বিদ্রোহ করে উঠল। দিদি হাতের কাছে থাকা একটা দামি কাঁচি তুলে নিজের 2 গাল বীভৎসভাবে কাটতে শুরু করলো, অথচ তার মুখে কোনো ব্যথার ছাপ নেই। বাধা দিতে গেলে সেই রক্তাক্ত কাঁচি নিয়ে আমার 2 কাকার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের ঘাড়ের নালি কেটে দেয়। সারা ঘর তখন রক্তে ভাসছে, কিন্তু নরক তো শুরু হলো মাঝরাতে। হঠাৎ করে দিদির সেই মিষ্টি গলার স্বর বদলে গেল, বেরালো এক নিষ্ঠুর যোদ্ধার মতো পুরুষালী গলার স্বর। সেই শরীরটা ছিল দিদির, কিন্তু কাজ ছিল এক উন্মত্ত পুরুষের মতন। সে অমানসিক শক্তিতে তার নিজের বৌদির ওপর ঝাঁপিয়ে পড়ে এক ভয়াবহ অনাচার শুরু করলো। সেই অকথ্য দৃশ্য দেখার ক্ষমতা কোনো মানুষের মধ্যে ছিল না। ইমাম সাহেব তখন অসহায় হয়ে পড়েছিলেন সেই দানবীয় শক্তির সামনে। উপায় না দেখে ইমাম সাহেব তার তপবল দিয়ে একদল নেক জিন বা আধ্যাত্মিক বাহিনীকে তলব করেন। সেদিন রাতে সারা গ্রামের মানুষ দেখেছিল আমাদের বাড়ির ওপরে এক বিশাল ধুলোর ঝড়, আর বাতাসের মধ্যে অদৃশ্য তলোয়ারির লড়াইয়ের শব্দ। কয়েক ঘন্টা সেই মরণপণ লড়াই চলার পর এক বিকট অমানসিক চিৎকারে সারা এলাকা কেঁপে উঠেছিল। সেই দুষ্ট জিনটি পরাজিত হয়ে দিদির শরীর ছেড়ে পালাতে বাধ্য হয়। সব শান্ত হওয়ার পর আমরা দেখেছিলাম দিদি একদম কঙ্কালসার হয়ে গেছে। সে আর কোনোদিন স্বাভাবিক হতে পারেনি। কয়েক বছর পর এক রহস্যময় নীরবতার মধ্যে দিদি মারা যায়। আমরা সেই অভিশপ্ত ভিটেমাটি ছেড়ে চলে আসি, কিন্তু আজও লোকে বলে মুর্শিদাবাদের সেই জরাজীর্ণ দালানের পাশ দিয়ে গেলে এক তীব্র কস্তুরীর গন্ধ পাওয়া যায়। যেটা এই ঘটনাটা যখন আপনি শোনাবেন, আপনার শ্রোতাদেরকে বলবেন যেন তারা প্রকৃতির কোনো নিয়ম নিয়ে মজা না করে। কারণ কোন অশুভ শক্তি কোন ছায়ার আড়ালে ওত পেতে থাকে তা কেউ বলতে পারে না। ইতি আরিফুল হক, মুর্শিদাবাদ। তো এই ছিল আরিফুল হকের পাঠানো সেই ইমেল। আমি জানি না তোমরা কতটা বিশ্বাস করবে, কিন্তু একটা জিনিস ঠিক যে অশুভ শক্তি নিজের থেকে আসে না, আমরাই কখনো কখনো ওদের দরজা খুলে দিই। এরকম বাস্তব অভিজ্ঞতা শুনতে চাইলে, এরকম আরও বাস্তব অভিজ্ঞতা শুনতে চাইলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটা শুধু গল্প না, এগুলো কারো জীবনের দুঃস্বপ্ন। তো আজকের এই এপিসোড এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর পরিবারকে সাবধানে রাখবেন। শুভরাত্রি। দেখা হচ্ছে পরের এপিসোডে।